বুঝতে কোনো সমস্যা আছে? হুম। না স্যার, এমনি ওইগুলা সমস্যা নাই। ওই দুইটা দ্বারাই আর কি একটু সমস্যা, আবার সমস্যা নাই। কোনটা? ওই যে 299 আর 300, ওই যে 300 দুইটাই তো। ও, ওইটা যে কোনো গাইড বই ফলো করেন, ঠিক আছে? ওই যে মুখ্যম যে বিষয়গুলা, তিনটা বিষয়, একটা হলো আপনার এমন কোনো কার্য করবেন, এমন কোনো অভিপ্রায় নিয়ে যে মৃত্যু ঘটাবেন। আপনি কাউকে গুলি করলেন, ওই যে উদাহরণ দেওয়া আছে না, আপনি ঘাসের ফরাস পাতা যদি রাখেন, সেখানে যদি কেউ যায় কি হবে? মারা যাবে। এই ফরাস পাতাটার উদ্দেশ্য হলো কোনো ব্যক্তিকে মেরে ফেলা। মেরে ফেলার উদ্দেশ্যে এমন কোনো কার্য সম্পাদন করা যে কার্যে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, অবশ্যই, ঠিক আছে। আবার খুনের ক্ষেত্রে একই কথা। আপনি এমন কোনো কার্য সম্পাদন করবেন যে কার্যের ফলে কোনো ব্যক্তি মারা যাবে। দুইটা তো একই কথা বলা আছে নাকি? আবার 2 নাম্বার বিষয়, দৈহিক জখম করবেন। দৈহিক জখমটা আপনি এমন ভাবে করবেন যে দৈহিক জখমটা একসময় কি হবে? দৈহিক জখমটা একসময়, দৈহিক জখমের ফলেই মানুষ মারা যাবে। আর তৃতীয় বিষয়টা কি ছিল? আপনি এমন ভাবে আঘাত করবেন, আপনি জানেন যে এই আঘাতের ফলে কোন ব্যক্তি মারা যেতে পারে বা মারা যাবে। আপনি জানেন যে আপনি আঘাত করতেছেন, এই আঘাতের ফলে মারা যাবে। তরবারি দিয়ে একটা কোপ দিলেন, কোপ দিলে কি হবে? মারা যাবে। বা আপনি এমন কোনো আঘাত করলেন যে আঘাতের ফলে কোনো ব্যক্তি মারা যাবে। বা আপনি অসুস্থ কোনো ব্যক্তিকে কি করলেন? আঘাত করলেন। একজন অসুস্থ ব্যক্তি সাধারণ কোনো আঘাত করলে মারা যাবে। এই যে তিনটা বিষয়, এই 300 ধারায় অপারেশন করা হয়েছে। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, সব একই বিষয়। শুধু মানে ছাড়দের, কিছু কিছু ছাড়দের নোট বই লক্ষ্য করলে এখানে বোঝা যায়, নরহত্যার ক্ষেত্রে বা অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে বা দণ্ডার্হ নরহত্যা, আপনি যাই বলেন না কেন, এই অপরাধটার ক্ষেত্রে কি হয়? এই অপরাধটার ক্ষেত্রে সাধারণত উত্তেজনামূলক পূর্ব পরিকল্পনা ব্যতীত, ঠিক আছে, উত্তেজনামূলক ভাবে পূর্ব পরিকল্পনা ব্যতীত যে কার্য সম্পাদন করা হয়, আর এই কার্যের ফলে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটা অপরাধজনক নরহত্যা। আর হত্যার ক্ষেত্রে অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকতে হবে, সুস্থ মস্তিষ্কে কাজ সম্পাদন করতে হবে, অথবা কি করতে হবে? মেরে ফেলার ইচ্ছায় করতে হবে। তারপরে আপনার বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে এগুলা করতে হবে। এই ক্ষেত্রে কি হবে? খুন হবে। কথা বুঝতে পারছেন? পার্থক্য এতটুকুই। আপনার যখন অপরাধজনক নরহত্যাটা করা হয়, অপরাধজনক অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে এটা পরোক্ষভাবে করা হয়, আর খুনটা প্রত্যক্ষ করা হয়। অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে আরেকটা বিষয় একটু বোঝার আছে, সেটা হলো এটা অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে কোনো ব্যক্তি মারা যেতেও পারে, নাও যেতে পারে। যদি কোনো ব্যক্তি মারা না যায়, মানে একটু অনিশ্চয়তা কাজ করে। কিন্তু অপরাধটা কিন্তু অপরাধজনক নরহত্যা বা খুন। একজন মানুষ যখন মারা যাবে বা খুন হবে, তখনই অপরাধজনক নরহত্যা হবে, ঠিক আছে? তাহলে দুইটা বিষয়ের মধ্যে মোট পার্থক্য হলো উত্তেজনা থাকবে না, আর উত্তেজনা থাকবে আপনার মোটামুটি পূর্ব পরিকল্পনা থাকবে না, সেখানে পূর্ব পরিকল্পনা থাকবে। সুস্থ মস্তিষ্কে থাকবে, সুস্থ মস্তিষ্কে কোনো কাজ করবে না, উত্তেজনাপূর্ণ আচরণের মাধ্যমে এমন কোনো কার্য সম্পাদন করবে যার ফলে কোনো ব্যক্তি মারা যাবে। তাহলে সেটা হবে অপরাধজনক নরহত্যা। আর সুস্থ মস্তিষ্কে যদি করা হয়, প্ল্যান প্রোগ্রাম করে যদি করা হয়, সেটা হবে খুন। একটা হবে প্রত্যক্ষ ভাবে, আর একটা হবে পরোক্ষ ভাবে। এই 299 ধারা, 300 ধারা, আমি বলছি যে উদাহরণ থেকে প্রশ্ন হয়, উদাহরণগুলো যখন লক্ষ্য করবেন, যখন দেখবেন যে এই উদাহরণটা 299 ধারার, তখন বুঝতে পারবেন আপনার উত্তর দিতে কোনো সমস্যাই হবে না। কথা বুঝতে পারছেন? তাছাড়া আর কোনো সমস্যা আছে কোনো ধারায়? না স্যার, এমনি আর কোনো সমস্যা নেই।
এগুলা হয়েছে। আচ্ছা, 311 পর্যন্ত যে হইছে, এখানে আমি যদি ধরি, বলতে পারবেন? কি স্যার? মাঝে মাঝে একটু ধরি, আমি তো প্রায় দিনই বলি, আপনারা একটু বলেন। ধরেন স্যার, দেখি বলতে বলতে তো পারুম, চেষ্টা করুম আর কি। 268 ধারা। স্যার, 268 ধারা। 268, 268 স্যার। এই যে সরকারি কর্মচারী এই ব্যবসায় নিয়োজিত হওয়ার ও বেআইনি ভাবে 268, 268। ও সরকারি কর্মচারী কাজে বাধা দান। কে বলে সরকারি কর্মচারীর কাজে বাধা দান? কত ধারা? সরকারি কর্মচারী 186 ধারা। ও আর 268 ধারা গণ উপদ্রব। 268 গণ উপদ্রব। 171। 171, 171 তো স্যার ওই যে সরকারি সরকারি কর্মচারী জারিকৃত আদেশ অমান্য করা। 171। সরকারি কর্মচারীর পোশাক পরিধান করার শাস্তি। ও প্রতারণামূলক উদ্দেশ্যে হুম। সরকারি কর্মচারীর পোশাক পরিধান করার শাস্তি, ধারা 171। 54। 158, 158। বেআইনি সমাবেশের ভাড়াটিয়ার সদস্য হওয়ার শাস্তি। ভাড়াটিয়া হওয়ার। হ্যাঁ। 218। 218, কোনো ব্যক্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে কোনো দলিল প্রণয়ন করা, তৈরি করা, মানে অসত্য কোনো দলিল তৈরি করা, প্রণয়ন করা বা লিপি করা বা অনুবাদ করা শাস্তি। সরকারি কর্মচারীর অপরাধ। মনে আছে? একশো মনে আছে স্যার। সাতষট্টি 218 218। আর একশো 217। সাতষট্টি 218। আর 217-তে আইনের নির্দেশ অমান্য করার শাস্তি। তারপর পেনাল কোড 84 ধারা। পেনাল কোড 84। হুম। পেনাল কোড 84 হলো স্যার 82, 83, 84 হলো অপ্রকৃতস্থ ব্যক্তির সম্মতি। প্রকৃতস্থ ব্যক্তির সম্মতি নিয়ে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ। অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ। ঠিক আছে।
ফৌজদারি কার্যবিধি আইন মনে আছে? ফৌজদারি মনে আছে স্যার? 42 ধারায় কি বলা আছে? কত স্যার? 42। 42 হলো স্যার ওই যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। 48। কত? 48? 48 হলো স্যার আহ, দরজা জানালা ভেঙে প্রবেশ করা। 53। 53 হলো স্যার কোন আপত্তিকর অস্ত্র শস্ত্র পাওয়া গেলে জব্দ করা। 53। 56। কত স্যার? 56। 56 হলো যে পুলিশ অফিসার যখন অধস্তন কর্মচারী দ্বারা গ্রেপ্তারে পরোয়ানা কার্যকর করেন তখনকার কার্যপদ্ধতি। কত? 60? 59। 59 তো স্যার ওই যে বেসরকারি লোক দ্বারা গ্রেপ্তারের কার্যক্রম পদ্ধতি। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারি গ্রেপ্তার। কার্যক্রম। কয়টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে? গ্রেপ্তার স্যার উম, জামিনের অযোগ্য, আমলযোগ্য, তারপর সরকার কর্তৃক ঘোষিত। মোট হলো দুইটি। একটা হলো আমলযোগ্য অপরাধী অথবা জামিনের অযোগ্য অপরাধীকে। অযোগ্য অপরাধ। আর দ্বিতীয় বিষয় সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে। অপরাধ। সাধারণ যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে তখন গ্রেপ্তারের ক্ষেত্রে সীমাবদ্ধতা দুইটি। অপরাধীকে অবশ্যই আমলযোগ্য অপরাধ করতে হবে অথবা জামিনের অযোগ্য অপরাধী হতে হবে, নতুবা সরকার কর্তৃক ঘোষিত অপরাধী হতে হবে। এই অপরাধী ব্যতীত অন্য কোনো অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারবেন না। অস্ত্র আইনের 12 ধারা মনে আছে? অস্ত্র আইনে 12 ধারা আছে স্যার ওই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, সন্দেহভাজন কোনো অস্ত্র শস্ত্র ঘোরাফেরা বা করলে তাকে গ্রেপ্তার জনসাধারণ কর্তৃক বিনা পরোয়ানায়। অস্ত্র আইনে 12 ধারা। আর একটু দ্রুত বলা লাগবে। 66 ধারায় কি বলা আছে ফৌজদারির? ফৌজদারি 66 ধারা স্যার হচ্ছে পুনরায় গ্রেপ্তার। আহ, বাংলাদেশের যে কোনো জায়গায় পলায়ন করলে তাকে আসামি যদি গ্রেপ্তারি পরোয়ানা আসামি যদি পলায়ন করে তাকে পুনরায় গ্রেপ্তার। 72 ধারায় কি বলা আছে? কত? 70? 72। 74? 74 তো স্যার ওই যে সমন জারির প্রমাণ। সমনজারের প্রমাণ। প্রমাণ। ঠিক আছে। 200 ধারা থেকে একটু রিভিশন দেই। 200 ধারা, আগের ধারা মোটামুটি কমপ্লিট আছে। কোন জায়গায় বুঝতে সমস্যা আছে তাহের ভাই? রোজার। 11তম অধ্যায়। কত অধ্যায়? 11তম অধ্যায়। 191 ধারা থেকে 229 ধারা পর্যন্ত। 229 ধারা পর্যন্ত। 191 ধারায় বলা আছে মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা।
192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি। ধারা 194 কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় করার জন্য মিথ্যা সাক্ষ্যদান করে তাহলে তার শাস্তি। ধারা 194। 195-তে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অন্য যে কোনো প্রকার কারাদণ্ডে দণ্ডনীয় করার অপরাধে যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদান করে তাহলে তার শাস্তি। ধারা 195। আর 196 ধারা বলা হয়েছে যে সাক্ষ্য যে মিথ্যা সাক্ষ্যদান জানার পরেও যদি কোনো ব্যক্তি ওই মিথ্যা সাক্ষ্যকে সত্য হিসেবে চালিয়ে দেয় তাহলে তার অপরাধ। ধারা 196। ধারা 201। ধারা 201-এ বলা হয়েছে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য অপরাধের দায় হতে রক্ষা করার জন্য যদি অপরাধের কোনো বিষয় গোপন করা হয় বা অপরাধের কোনো সাক্ষ্য প্রমাণ যদি থাকে তা যদি নষ্ট করা হয়, গোপন করা হয় বা অদৃশ্য করা হয় বা অপরাধ সম্পর্কে যদি মিথ্যা তথ্য সরবরাহ করা হয় তাহলে শাস্তি। ধারা 201। ধারা 202 বলা হয়েছে তথ্য প্রদানে বাধ্য থাকা সত্ত্বেও অপরাধের তথ্য প্রদানের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে ত্রুটি করে তাহলে শাস্তি। ধারা 202। আর ধারা 203-এ বলা হয়েছে কোনো অপরাধ অনুষ্ঠিত হয়েছে জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি অপরাধ অনুষ্ঠান সম্পর্কে যদি মিথ্যা তথ্য প্রদান করে। প্রথম কথা, তথ্য প্রদানই করলো না, তথ্য নষ্ট করলো। দ্বিতীয় বিষয় হলো, প্রথম বিষয়টি ছিল অপরাধ সম্পর্কে যে অপরাধটা হয়েছে সে অপরাধে অপরাধীকে বাঁচানোর জন্য যদি অপরাধের কোনো তথ্য বা অপরাধের কোনো সাক্ষ্য প্রমাণ বা অপরাধের কোনো বিষয়বস্তু যদি গোপন করে, নষ্ট করে, অদৃশ্য করে অথবা ওই তথ্য সম্পর্কে যদি মিথ্যা তথ্য সরবরাহ করে তাহলে শাস্তি। ধারা 201। 202-এ বলা হয়েছে তথ্য যদি দেওয়ার ক্ষেত্রে বাধ্য হওয়ার পরও যদি তথ্য না দেয় তাহলে শাস্তি। ধারা 202। ধারা 203-এ বলা হয়েছে কোনো তথ্য দানের জন্য বাধ্য হওয়ার পরেও যদি জেনে শুনে বুঝে যদি ওই তথ্যের বিষয়ে যদি মিথ্যা তথ্য সরবরাহ করে তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে। ধারা 203। ধারা 203। ধারা 204। ধারা 204-এ বলা হয়েছে কোনো দলিল দস্তাবেজ হাজির করার জন্য বলা হয়েছে, যেমন 175 ধারায় কি ছিল, কোনো দলিল যদি কেউ হাজির না করে তাহলে তার শাস্তি। আর 204-এ বলা হয়েছে কোনো দলিল হাজির করার জন্য বলা হয়েছে কিন্তু দলিল হাজির করে নাই, হাজির না করছে সেটা বিষয় না, কিন্তু দলিল সে কি করছে, অপাঠ্য করে তুলছে বা দলিল পাঠের অযোগ্য করে তুলছে বা দলিলের যে বিষয় লেখা ছিল বা চিহ্নগুলো ছিল সেগুলো জিনিস নষ্ট করে ফেলছে তাহলে তার অপরাধ। ধারা 204, অর্থাৎ দলিল নষ্টকরণ। ঠিক আছে, দলিল নষ্টকরণ সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে বা ব্যবহৃত হয় এমন কোন দলিল পেশ করার জন্য যদি আদেশ দেওয়া হয়, আদেশ দেওয়ার পরও যদি কোনো ব্যক্তি সে দলিল নষ্ট করে বা পড়ার জন্য অপাঠ্য করে অথবা অন্য কোনো ভাবে যদি কি করে পড়া যদি না যায় বা মুছে ফেলে তাহলে ওই ব্যক্তির শাস্তি। ধারা 204। ধারা 211। ধারা 211-তে বলা হচ্ছে মিথ্যা অভিযোগ দায়ের করা বা আইনানুগ অধিকার না জেনে যে ব্যক্তি মিথ্যা অভিযোগ দায়ের করে তার শাস্তি। ধারা 211। ধারা 212-তে বলা হয়েছে অপরাধীকে আশ্রয় দান। ধারা 216-তে বলা হয়েছে হাজত হতে পলায়ন করেছে এমন কোন অপরাধীকে আশ্রয় দান। ধারা 216-র পথে বলা হয়েছে দস্যুতা অথবা ডাকাতি করে এরূপ সদস্যকে যদি জেনে শুনে বুঝে কোনো ব্যক্তি আশ্রয় দান করে তাহলে তার শাস্তি। ধারা 216-র ক। ধারা 217-তে বলা হয়েছে কোনো ব্যক্তিকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ অমান্য করণ। ধারা 218-তে বলা হয়েছে কোনো ব্যক্তিকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য অথবা অপরাধের শাস্তি হতে রক্ষা করার জন্য অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক কোনো ভুল দলিল বা কোনো ভুল তথ্য লিপিবদ্ধকরণ বা অনুবাদকরণ বা প্রস্তুতকরণ বা প্রণয়নকরণ করার শাস্তি। ধারা 218। ধারা 220 গ্রেপ্তার করার আপনার অধিকার নাই। আপনি ঘুষ নিয়ে বা আপনি বিদ্বেষপূর্ণ আচরণের ফলে বা হিংসাত্মক ভাবে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন তাহলে আপনার অপরাধ। ধারা 220। ধারা 221 কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আপনি বাধ্য, যদি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন তাহলে আপনার শাস্তি। ধারা 221। ধারা 222-এ বলা হয়েছে আদালত কর্তৃক দণ্ডের আদেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়ার পরেও সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে আপনার শাস্তি। ধারা 222। ধারা 223-এ বলা হয়েছে সরকারি কর্মচারীর নিকট হতে যদি কোনো অপরাধী পলায়ন করে, অর্থাৎ হাজত হতে পলায়ন বা অন্য কোনো ভাবে যদি পলায়ন করে তাহলে তার শাস্তি। ধারা 223। ধারা 224 পলায়ন করার পর বা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে সেই ব্যক্তি যদি গ্রেপ্তারে বাধা দান করে তাহলে তার শাস্তি। ধারা 224। ধারা 225-এ বলা হয়েছে পার্শ্ব প্রতিবেশী যদি বা আত্মীয় স্বজন যদি গ্রেপ্তারে বাধা দান করে তাহলে তাদের শাস্তি। ধারা 225।
14তম অধ্যায় 268 ধারা থেকে 294 ধারা পর্যন্ত। তো 268 গণ উপদ্রব, 268 গণ উপদ্রব শাস্তি 290, আর অব্যাহত রাখা বা পুনরাবৃত্তি করা 291। 269 ধারায় বলা হয়েছে সংক্রামক রোগের বিস্তার অবহেলাপূর্ণ আচরণের ফলে। 270 হিংসাত্মক ভাবে বা শত্রুতা বশবর্তী হয়ে বা বিদ্বেষপূর্ণ আচরণের ফলে বা ইচ্ছাকৃতভাবে কি করা, কোন সংক্রামক রোগের বিস্তার করা। 271 বলা হয়েছে সঙ্গরোধ সংক্রান্ত যে নিয়ম আছে বা কোয়ারেন্টাইন সংক্রান্ত যে নিয়ম আছে সেই নিয়ম বা আইন অমান্য করা বা পালন না করার শাস্তি। 279 বলা হয়েছে মোটরযান চালিয়ে আপনি যদি কোনো ব্যক্তিকে আহত করেন বা আঘাত প্রদান করেন বা তার যদি ভীতির সঞ্চার করেন বা ভীতির যদি কিছু হয়, ভীতিজনক যদি কিছু হয়, তাহলে তার অপরাধ ধারা 279। ধারা 290 শাস্তি, ধারা 291 গণ উপদ্রব পুনরাবৃত্তি করার শাস্তি। ধারা 292 অশ্লীল বই পুস্তক বিক্রি করা, তৈরি করা, প্রস্তুত করা, প্রণয়ন করা, নিজের কাছে সংরক্ষণে রাখা, হস্তান্তর করা, প্রদর্শন করা, এগুলো শাস্তি ধারা 292। ধারা 293, 293-তে বলা হয়েছে অল্প বয়স্ক ব্যক্তি। এখানে অল্প বয়স্ক ব্যক্তির দণ্ডবিধিতে 20 বছরের কম বয়স্ক, 20 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির নিকট যদি আপনি অশ্লীল কোনো বই বিক্রি করেন, সরবরাহ করেন, প্রদর্শন করেন বা সংরক্ষণ করেন বা হস্তান্তর করেন বা সরবরাহ করেন, যাই কিছু করেন না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে অপরাধ হবে ধারা 293। ধারা 294-তে বলা হয়েছে অশ্লীল কোনো গান পরিবেশন করা বা নৃত্য পরিবেশন করা, শাস্তি ধারা 294। ধারা 295 ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করা বা ক্ষতি করার চেষ্টা করা, ধারা 295। ধারা 296-তে বলেছে কোন ধর্মকে অবমাননা করার জন্য ধর্মের অনুভূতিতে আঘাত করা, 295 ক। 296-তে বলা হয়েছে ধর্মের সমাবেশে গোলমাল করা, 297 গুরুস্থান, কবরস্থান অথবা শ্মশানঘাট সংক্রান্ত কোনো অপরাধ করা। 298-তে বলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য বা কোনো ধর্মকে অবমাননা করার জন্য সে ধর্ম সম্পর্কে কোনো কিছু উচ্চারণ করা বা কোনো কিছু প্রকাশ করা, কোনো কিছু উচ্চারণ করা বা কোনো শব্দ উচ্চারণ করা বা কোনো, আর কি বলা আছে, কোনো কিছু বলা। আপনি কোনো কিছু বলেন বা কোনো কিছু উচ্চারণ করেন বা কোনো কিছু শব্দ বলেন কোনো ধর্মকে অবমাননা করার জন্য, তাহলে আপনার অপরাধ ধারা 298। ধারা 299 অপরাধজনক নরহত্যা, ধারা 300 খুন। আপনি যে ব্যক্তিকে খুন করবেন সে ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি খুন হলে তাহলে অপরাধ ধারা 301। 302 বলা হয়েছে খুনের শাস্তি। 303 ডাবল খুন, অর্থাৎ প্রথমে ডাবল খুন বলতে এখানে প্রথমে আপনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি হওয়ার পরও যদি নতুন ভাবে কোনো ব্যক্তিকে খুন করেন তাহলে আপনার অপরাধ ধারা 303। ধারা 304 বলা হয়েছে অপরাধজনক নরহত্যার শাস্তি, ধারা 304 ক। অবহেলার ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে শাস্তি ধারা 304 ক। যেমন সাপুড়ের মাধ্যমে যদি কোনো ব্যক্তি মারা যায় বা সাপের কামড়ে যদি কোনো ব্যক্তি মারা যায় সাপুড়ের হাত থেকে বা অন্য কোনো ভাবে যদি মারা যায়, তাহলে সেটা অপরাধ, অবহেলামূলক আচরণের ফলে মৃত্যু হবে, সেক্ষেত্রে সাপুড়ের অপরাধ হবে ধারা 304 ক। 304 খতে বলা হয়েছে বেপরোয়া যান চালিয়ে বা অশ্ব চালনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার অপরাধ ধারা 304 ক। সড়ক পরিবহন আইন ধারা 105। ধারা 305, ধারা 305 বলা হয়েছে শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় যদি সহায়তা করেন তাহলে শাস্তি ধারা 305। ধারা 306 বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে আত্মহত্যায় যদি আপনি সহায়তা করেন তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 306। ধারা 307 বলা হয়েছে আপনি যদি খুন করার চেষ্টা করেন বা উদ্যোগ গ্রহণ করেন তাহলে আপনার শাস্তি ধারা 307। ধারা 308 বলা হয়েছে অপরাধজনক নরহত্যার চেষ্টা করা বা উদ্যোগ গ্রহণ করার শাস্তি ধারা 309। যদি কোনো ব্যক্তি নিজে থেকে যদি আত্মহত্যা করতে চায় সেক্ষেত্রে আত্মহত্যা যদি করতে না পারে বা আত্মহত্যা করতে যদি সে সফল না হয়, সে যদি মারা না যায় তাহলে তার অপরাধ হবে ধারা 309। 310 ঠগ, 311 ঠগের শাস্তি। তাহলে ধারা 1 থেকে ধারা 311 পর্যন্ত কোন ধারায় কোনো সমস্যা আছে, বুঝতে কোনো সমস্যা হয়, যদি সমস্যা হয় পরবর্তীতে ক্লাসে জানাবেন। ধারা 312 থেকে ধারা 318 পর্যন্ত গর্ভপাত সংক্রান্ত অপরাধ। কি সংক্রান্ত? গর্ভপাত, নারীর গর্ভপাত সংক্রান্ত অপরাধ। ধারা 312 হতে ধারা 318। আজকের ক্লাসটা হবে ধারা 312 থেকে ধারা 318। নারীর গর্ভপাত ঘটানো, অজাত সন্তান। অজাত সন্তান বলতে বোঝায় যে সন্তানের কোনো পিতৃ পরিচয় নাই, এমন সন্তানকে অজাত সন্তান বলা হয় বা অজাত সন্তান বলে আমরা জানি। এই সন্তান
এই সন্তান সমূহের ক্ষতি সাধন করা বা অজাত সন্তানের ক্ষতি সাধন করা বা শিশু সমূহের পরিত্যাগ বা জন্ম গোপন সম্পর্কিত অপরাধ। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক শিশুই জন্মগ্রহণ করে যাদের জন্মগ্রহণ কি করা হয়, গোপন করা হয়। যাদের জন্ম গোপন করা হয়, এই গোপন সংক্রান্ত যে সকল অপরাধ হয় সে সকল অপরাধ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় হলো 312 ধারা থেকে 318 ধারা পর্যন্ত নারীর গর্ভপাত ঘটানো বা অজাত শিশুর কি, অজাত শিশু সংক্রান্ত অপরাধ, আবার কোন শিশুকে গোপন করা সংক্রান্ত অপরাধ বা শিশুকে যদি পরিত্যাগ করেন আপনি সেই সংক্রান্ত অপরাধ, ধারা 312 থেকে ধারা 318। ধারা 312, ধারা 312, 312 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীর সম্মতি সহকারে, কোনো নারীর কি আছে, সম্মতি সহকারে জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত, কি ব্যতীত, জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত যদি কোনো নারীর গর্ভপাত ঘটায় তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 312। ধারা 312, এখানে অপরাধ হবে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা অপরাধ হবে যদি ওই নারীর গর্ভপাতে যে গর্ভের যে ভ্রূণ থাকে, অর্থাৎ পেটের যে বাচ্চা, মূল বিষয় যে পেটের বাচ্চাটা থাকে, বাচ্চাটা যদি ভ্রূণ আকারে থাকে, অর্থাৎ ওর অস্তিত্ব যদি বোঝা না যায় তাহলে হবে এক ধরনের অপরাধ। আর দেখা গেল বাচ্চার বয়স 8 মাস 9 মাস হয়ে গেছে, তার মানে বাচ্চার বিষয়টা বোঝা যাবে, বাচ্চা যে চলাফেরা করে, বাচ্চা যে নড়াচড়া করে বা আঘাত করে, এই বিষয়টা যদি বোঝা যায়, অর্থাৎ পেটের ভেতরে যে ভ্রূণের বিষয়টা, ভ্রূণের বিষয়টা না থেকে যদি সরাসরি এটা বাচ্চা হয়ে যায়, 8 মাস 9 মাস যখন বয়স হয় তখন এরা মোটামুটি বাচ্চা হয়। ঠিক আছে? এখন এই বাচ্চা হওয়ার পরে যদি গর্ভপাত ঘটানো হয় তাহলে আরেক ধরনের অপরাধ। তাহলে অপরাধ কয় ধরনের হবে এখানে? গর্ভপাত সংক্রান্ত অপরাধটা হবে দুই ধরনের। একটা হলো ভ্রূণ নষ্ট করা, ভ্রূণ নষ্ট করার এক ধরনের অপরাধ। আর একটা হলো শিশু যদি হয়ে যায়, ওর মানে একটা বাচ্চা যে পেটের ভেতরে আছে এই বিষয়টা যদি বোঝা যায়, অর্থাৎ কোনো শিশু সচল হয়ে আছে কোনো নারীর গর্ভে, এই বিষয়টা যদি বোঝা যায়, কারণ বোঝার অনেক লক্ষণ আছে। দেখা যেতে পারে যে বাচ্চা পেটে লাথি মারে, বাচ্চা গুতাগুতি করে, বাচ্চা নড়াচড়া করে, এগুলোর বিষয় দিয়ে বোঝা যায় যে পেটের ভেতরে বাচ্চা আছে, ভ্রূণ নাই, এখন আর ভ্রূণ নাই। যদি এরূপ অবস্থায় হয় তাহলে অপরাধটা হবে আরেক ধরনের, শাস্তি হবে দুই ধরনের। এখানে ভ্রূণ নষ্ট করলে শাস্তি হবে 3 বছর। আর যদি বাচ্চা নষ্ট করে, অর্থাৎ 7 8 মাস 9 মাস যদি বয়স হয়, বাচ্চার আহ সচল, বাচ্চার ভিতরে সচল আছে, বাচ্চা জীবিত আছে, বাচ্চা সুস্থ আছে, এরূপ যদি বোঝা যায় বা বাচ্চার বিষয়টা যদি অনুভব করা যায়, তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে যদি নষ্ট করা হয় বা গর্ভপাত যদি ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 312। অপরাধটা হবে এখানে দুই ধরনের। প্রথম অপরাধের শাস্তি হবে 3 বছর, সেই সাথে অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আর দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ বাচ্চা যদি নষ্ট করা হয়, সেক্ষেত্রে আরেকটি অপরাধ হবে, সে অপরাধের ক্ষেত্রে শাস্তি হবে 7 বছর। শাস্তি হবে 7 বছর, সেই সাথে অর্থদণ্ড এবং উভয়দণ্ড। তাহলে 312 ধারায় বলা হয়েছে গর্ভপাত হবে দুই ধরনের। প্রথম গর্ভপাত হলো ভ্রূণ সংক্রান্ত, আর দ্বিতীয় গর্ভপাত হলো যদি শিশুর জীবন সংক্রান্ত যদি বোঝা যায়, বা শিশুর জীবন আছে, বা শিশু যদি ওখানে সচল হয়, বা শিশু যদি আহ পেটের ভেতরে আছে, এই জিনিসটা যদি পূর্ণাঙ্গ ভাবে যদি বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আরেকটি অপরাধ হবে। আর এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো নারীর সম্মতি সহকারে বা নারীর স্বেচ্ছাকৃতভাবে যদি কি করানো হয়, গর্ভপাত ঘটানো হয় নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত, এখানে অবশ্যই দিতে হবে নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত যদি এই গর্ভপাত ঘটানো হয় তাহলে অপরাধ হবে। কিন্তু নারীর জীবন রক্ষার জন্য যদি হয়, অর্থাৎ কোনো মায়ের যদি জীবন রক্ষার প্রয়োজন হয়, যদি এরূপ মনে হয় বা ডাক্তার যদি বলেন যে না, ওনার পেটে যে বাচ্চা আছে, বাচ্চার কোনো সমস্যা আছে, বাচ্চাকে নষ্ট করা দরকার নারীর জীবন রক্ষার্থে, অর্থাৎ মায়ের জীবন রক্ষার্থে যদি ভ্রূণ নষ্ট করার প্রয়োজন হয় বা গর্ভজাত যে শিশু থাকবে সেই শিশুকে যদি নষ্ট করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে না। কিন্তু এক্ষেত্রে ভ্রূণ নষ্ট করা বা গর্ভজাত শিশু নষ্ট করাও কি একটা স্বতন্ত্র অপরাধ। এর আগে আমরা পড়ছিলাম কত, 92 ধারায়।
91 ধারায়, সেক্ষেত্রে কি এই কাজটাও করা সঠিক হবে না। কিন্তু মায়ের যদি জীবন রক্ষার উদ্দেশ্য হয় সেক্ষেত্রে অপরাধ হবে না। তাহলে 312 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো নারীর সম্মতি সহকারে ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত কোনো ভ্রূণ নষ্ট করেন বা নারীর গর্ভপাত ঘটান, অথবা নারীর পেটের যে বাচ্চা আছে বা শিশু আছে তাকে যদি গর্ভপাত ঘটান, তাহলে অপরাধ হবে ধারা 312। শাস্তি হবে দুই প্রকারের, একটা 3 বছর, একটা 7 বছর। আর অর্থদণ্ড হবে সেই সাথে, বা উভয় দণ্ড হতে পারে, ধারা 312। কোন নারী, নোট, এই জিনিসটা নোট রাখেন, কোন নারী যদি নিজে নিজেই যদি নিজের গর্ভপাত ঘটায়, তাহলে সেই নারী অর্থাৎ ওই মা নিজেই কি হবে, এই 312 ধারার অপরাধ করবে। কত ধারায়? 312 ধারার। আর এখানে ওই নারীর সম্মতি সহকারে যে ব্যক্তি এই কাজটা করবে, অর্থাৎ নারীর সম্মতি সহকারে তার পিতামাতা যদি কেউ থাকে, তারা যদি এই কাজটা যদি করে, নারীর গর্ভপাত ঘটায়, তাহলে তার অপরাধ হবে 312 ধারার। আর নারী যদি নিজেই নিজের গর্ভপাত ঘটায় বা নিজেই যদি নিজের গর্ভপাত ঘটায়, তাহলে গর্ভধারিণী ওই মহিলা কি হবে, নিজেই অপরাধ করবে। কোন ধারায় অপরাধ হবে? এই ধারায় অপরাধ করবে, 312 ধারা। এই গর্ভপাতটা যে কোনো ভাবে করানো যেতে পারে। আমাদের দেশের সমাজে এখন এই গর্ভপাত বিভিন্ন ভাবেই করানো হয়। আর বিভিন্ন কারণে এই গর্ভপাতটা করানো হয়ে থাকে। এই গর্ভপাতটা ওষুধের মাধ্যমে করা যেতে পারে, কোনো যন্ত্রের মাধ্যমে করা যেতে পারে, অথবা কোনো আঘাতের মাধ্যমেও কি করা যেতে পারে, এটা গর্ভপাত ঘটানো যেতে পারে, ধারা 312। তাহলে 312 ধারার মূল বিষয় হলো, যদি কোনো ব্যক্তি কোনো নারীর সম্মতি সহকারে ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত ওই নারীর গর্ভপাত ঘটায়, তাহলে ওই ব্যক্তি অপরাধ হবে এবং ওই ব্যক্তি শাস্তি ভোগ করবে, ধারা 312। যদি কখনো প্রশ্ন হয় যে ক নামক একজন ব্যক্তি খ নামক গর্ভধারিণী মহিলার সম্মতি সহকারে তার কি করায়, তার গর্ভপাত ঘটায়, এখানে ক এর অপরাধ কি? তাহলে এখানে ক এর অপরাধ প্রশ্ন অনুসারে বা আলোচ্য প্রশ্ন অনুসারে বলা যায়, ক নামক একজন ব্যক্তি খ নামক গর্ভধারিণী মহিলার জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত যদি সে ওই নারীর গর্ভপাত ঘটায় বা গর্ভপাতকরণ সংক্রান্ত কোনো কিছু করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবে এবং তিনি দণ্ডবিধির 312 ধারা অনুযায়ী অপরাধী হবে। দণ্ডবিধি 312 ধারা। কথা বোঝা গেল? তাহলে 312 ধারায় ছিল কি, সম্মতি সহকারে। 312 ধারা। 313 ধারা একটাই কথা, সম্মতি ব্যতি রেখে, অর্থাৎ ওই নারীর বা ওই মহিলার বা ওই গর্ভধারিণী মহিলার সম্মতি ব্যতীত। 312 ধারায় সম্মতি সহকারে, আর 313 ধারায় যদি সম্মতি ব্যতীত এবং ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত যদি এই গর্ভপাত ঘটানো হয়, তাহলে তারা অপরাধী হবেন, ধারা 313। ধারা 313 একই কথা। 312 ধারায় বলা হয়েছে, অনুমতি নিয়ে, অর্থাৎ যে নারী গর্ভধারিণী, অর্থাৎ যে নারীর পেটে ভ্রূণ আছে বা শিশু বাচ্চা আছে, সেই নারীর ইচ্ছা ব্যতীত বা সম্মতি ব্যতীত যদি কোনো ব্যক্তি ওই নারীর কি করায়, গর্ভপাত ঘটায়, তাহলে সেই ব্যক্তি অপরাধ হবে। যখন ওই নারীর ইচ্ছা থাকবে না বা সম্মতি থাকবে না, সম্মতি যখন থাকবে না, তখন অপরাধ হবে 313। আর ধারা 312তে হলো সম্মতি সহকারে, অর্থাৎ ওই নারীর নিজেরই সম্মতি আছে, গর্ভপাত ঘটানোর ব্যাপারে ওই নারীর সম্মতি আছে, 312 ধারায় অপরাধ। আর যদি সম্মতি না থাকে, তাহলে 313 ধারার অপরাধ। 312, 313 ধারা বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? আর এই যে 312 যে উদাহরণটা দিছিলেন এটা আবার কর। 312 উদাহরণ? উদাহরণ দিলাম না প্রশ্ন দিলাম? একটা উদাহরণ দিছিলেন না, ওই যে প্রশ্ন। হ্যাঁ, ওটা প্রশ্ন। প্রশ্ন বললাম। মনে করেন ক নামক একজন ব্যক্তি খ নামক একজন নারীর সম্মতি সহকারে তার গর্ভপাত ঘটায়। এখানে কয়ের অপরাধ কি? ঠিক আছে, এখানে যখন সম্মতি সহকারে গর্ভপাত ঘটাবে, তখন
তার অপরাধটা হবে 312 ধারায়। আর এই অপরাধটা তখনই হবে যখন জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত এই গর্ভপাত ঘটানো হবে, তখন অপরাধ হবে। যেহেতু বলা হয়েছে অপরাধটা কি আলোচনা করুন বা ধারার আলোকে আলোচনা করুন, যখন বলবে যে অপরাধ কি আলোচনা করুন, তখন অবশ্যই 312 ধারা অনুযায়ী ওই ব্যক্তি অর্থাৎ ক নামক ব্যক্তি অপরাধী হবে। যেহেতু ওই নারীর সম্মতি ছিল, কিন্তু সম্মতি থাকা সত্ত্বেও ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো অসৎ উদ্দেশ্যে কি করা হয়েছে, ওই ভ্রূণ নষ্ট করা হয়েছে। না হলে ওই শিশুকে, পেটের যে বাচ্চা আছে বা পেটের যে শিশু আছে, ওই শিশুকে নষ্ট করানো হয়েছে বা গর্ভপাত করানো হয়েছে। যখনই এই নষ্ট করা হবে বা গর্ভপাত সংক্রান্ত এমন কোনো কিছু করানো হবে, তখনই অপরাধ হবে 312 ধারায়। আর যখন ওই সম্মতি থাকবে না, কার সম্মতি? ওই নারীর সম্মতি, যার পেটে ভ্রূণ আছে অথবা যার পেটে কি আছে, শিশু আছে, ওই শিশু নষ্ট করার ক্ষেত্রে যদি ওই নারী যদি নিজে সম্মতি প্রদান না করে, সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 313। একই কথা, সেম কথা এখানে কথা বলা আছে। যদি কোনো ব্যক্তি কোনো নারীর সম্মতি ব্যতীত, যে তার জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত যদি কোনো ভ্রূণ নষ্ট করেন বা গর্ভপাত ঘটান বা কোনো শিশু যদি নষ্ট করেন, তাহলে তার অপরাধ হবে 313। ধারা 313। ধারা 314। ধারা 314, এই যে গর্ভপাত ঘটানো হইতেছে, এই গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে কিন্তু অনেক সময়ই গর্ভধারিণী যে মা থাকে বা যে নারী থাকে বা যে মহিলা থাকে, সে কিন্তু মারা যায়। অনেক সময় মারা যায়। সেটা ওষুধ প্রয়োগের ফলে যদি গর্ভপাত ঘটানো হয়, অথবা কোনো যন্ত্রের মাধ্যমে, আধুনিক অনেক ব্যবস্থা আছে, যে কোনো ব্যবস্থা, যে কোনো পন্থায় আপনি অবলম্বন করেন না কেন, এই অবলম্বন করার ক্ষেত্রে যদি কোনো গর্ভধারিণী মহিলা গর্ভপাতকরণ সংক্রান্ত কোনো ক্ষেত্রে যদি মারা যায়, তাহলে অপরাধ হবে ধারা 314। ধারা 314। তাহলে 312 ধারায় বলা হয়েছে, কোন নারীর গর্ভপাত করণের ক্ষেত্রে যদি নারীর সম্মতি থাকে, তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 312। আর ধারা 313-তে বলা হয়েছে, কোন নারীর গর্ভপাত করানোর ক্ষেত্রে যদি সেই নারীর বা উক্ত নারীর যদি সম্মতি না থাকে, বা তার সম্মতি ব্যতীত বা সম্মতি ব্যতিরেখে যদি এই গর্ভপাত ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 313। আর ধারা 314-তে বলা হয়েছে, এই গর্ভপাত সংক্রান্ত যদি কোনো নারী মারা যায়, বা যদি কোনো গর্ভপাত সংক্রান্ত কোনো কাজের মাধ্যমে যদি কোনো নারী কি হয়, মরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অপরাধ হবে ধারা 314। এক্ষেত্রে ওই নারীর সম্মতি থাকুক অথবা নারীর সম্মতি না থাকুক, উভয় ক্ষেত্রে অপরাধ ধারা 314। ধারা 314। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, মনে করেন ভিকটিম আনোয়ারা বেগমের সম্মতিতে ভেষজ ঔষধ তার জরায়ুতে প্রয়োগের মাধ্যমে গর্ভপাত করানো হয়। কি করা হয়? আনোয়ারা নামক একজন মহিলার জরায়ুতে ভেষজ ঔষধ প্রয়োগ করে তার গর্ভপাত করানো হয়, কিন্তু ভিকটিম আনোয়ারা মারা যায়। অর্থাৎ যে নারীর গর্ভপাত করানো হয় সে নারী মারা যায়। দণ্ডিত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়, ইহাতে কোনো সন্দেহ নাই। এখানে যে ব্যক্তি অপরাধ, সে ব্যক্তি কি হবে? অবশ্যই অপরাধী হিসেবে গণ্য হবে। আর সেই ব্যক্তি 314 ধারা, দণ্ডবিধির 314 ধারা অনুযায়ী অপরাধী হিসেবে গণ্য হবে। ধারা 314। বোঝা গেল? ধারা 312, 13, 14। বোঝা গেছে স্যার। ধারা 315 খুবই গুরুত্বপূর্ণ। এটা সচরাচর আমাদের সমাজে বেশিরভাগই হয়ে থাকে। অবৈধ সন্তান। অবৈধ সন্তান। এখন কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে শিশুকে পেটের ভিতরে মেরে ফেলা হয়, অথবা জীবন্ত ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বাধা দান করা হয়, অথবা ভূমিষ্ঠ হওয়ার পর বা জন্মের পর মৃত্যু ঘটানোর জন্য কি করা হয়, বিভিন্ন কার্য সম্পাদন করা হয়। আমি যতটুকু বুঝি, যতটুকু আমার কাছে মনে হয়, যদি সন্তান অবৈধ হয়, সে অবৈধ সন্তান কি করা হয়। এখন আমাদের সমাজে এই যে এখন আজ কত, 9 ফেব্রুয়ারি, 9, 10, 11, 12, 13, 14ই ফেব্রুয়ারি আসতেছে, আগমন চলতেছে, ঠিক আছে। এই সকল দিনে বিভিন্ন
অনৈতিক কার্যকলাপ হয়, যার ফলে বিভিন্ন সময় দেখা যায় যে অবুঝ ছেলে মেয়ের মানে মেয়েদের গর্ভে কি হয়, বাচ্চা জন্ম নেয়। মেয়েদের গর্ভে বাচ্চা জন্ম নেয়। এই বাচ্চাগুলো যখন ফ্যামিলির সদস্যরা বুঝতে পারে, তখন তারা কি করে, বাচ্চা পেটের ভিতরে মেরে ফেলতে চায়। বাচ্চা পেটের ভিতরে মেরে ফেলে, অথবা জন্মের পর কি করে, এমন কোনো কাজ করে যে কাজের ফলে ওই বাচ্চা মারা যায়, বা বাচ্চাকে মেরে ফেলার জন্য যে কোনো কাজ তারা করতে পারে। এরূপ যদি কোনো কাজ করা হয় তাহলে তাদের অপরাধ হবে ধারা 315। অর্থাৎ গর্ভস্থ শিশু, অর্থাৎ পেটের শিশু যেন ভূমিষ্ঠ হতে না পারে, অথবা পেটের শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই যেন মারা যায়, অথবা ভূমিষ্ঠ হওয়ার পর যেন মারা যায়, এমন কোনো কার্য যদি করা হয় বা কাজ যদি করা হয় শিশুর মাতাকে বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত। প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা বলা আছে যে গর্ভধারিণী যে মহিলা আছে সেই মহিলাকে বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত যদি এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করা হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অপরাধ হবে। অপরাধ হবে। তাহলে 315 ধারায় কি বলা হয়েছে, যে কোনো নারীকে বাঁচানোর উদ্দেশ্য ব্যতীত যদি শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়, যে ফ্যামিলির সদস্যরা দেখা যায় না এই বাচ্চা জন্ম দেওয়া যাবে না, বাচ্চা পেটেই মেরে ফেলতে হবে, অথবা বাচ্চা যদি জন্ম নিয়ে ফেলে, বাচ্চার জন্ম নেওয়ার পরে যদি মেরে ফেলার জন্য বিভিন্ন কার্যকলাপ যদি করা হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 315। ধারা 315। 312 ধারায় বলা হয়েছে, যদি কোনো নারীর সম্মতি সহকারে তার জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত বা তার জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত যদি কোনো গর্ভপাত ঘটানো হয় তাহলে শাস্তি হবে 312। এখানে শাস্তি দুই ধরনের হবে। যদি ভ্রূণ নষ্ট করা হয়, অর্থাৎ শিশু এখনো হয় নাই, বা ছোট 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস এরকম হয়েছে, শিশুর চলাচল বোঝা যায় না, বা শিশুর সচল অবস্থা পেটের ভিতরে বোঝা যায় না, এরূপ অবস্থায় যদি হত্যা করে বা গর্ভপাত যদি ঘটায় তাহলে অপরাধ হবে 312। আর যদি শিশু সচল আছে বা শিশুর সচল বা শিশু পেটের ভিতরে আছে এটা যদি বোঝা যায় বা যদি অনুভব করা যায় তাহলে সেক্ষেত্রে যদি গর্ভপাত ঘটানো হয় তাহলে অপরাধ হবে 312 দ্বারা, সেক্ষেত্রে অপরাধ হবে 10 বছর, 7 বছর শাস্তি। 3 বছর আর 7 বছর। আর 13 ধারায় বলা হয়েছে, যদি কোনো নারীর গর্ভপাত নারীর সম্মতি ব্যতীত যদি ঘটানো হয় বা গর্ভপাত যদি করানো হয় জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত তাহলে অপরাধ হবে ধারা 313। 314 ধারায় বলা হয়েছে, যদি নারীর মৃত্যু ঘটে তার সম্মতি থাকুক অথবা সম্মতি না থাকুক উভয় ক্ষেত্রে অপরাধ হবে, নারীর মৃত্যু ঘটলে 314। আর 315-তে বলা হয়েছে, যদি কোনো শিশু জন্মের পূর্বেই উক্ত শিশুর ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বাধা দান করা হয়, অথবা জন্মের পর যেন ওই শিশু মারা যায় এরূপ কোনো কিছু যদি করা হয়, বা জন্মের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় বা মৃত্যু ঘটানো হয়, বা জন্মের পর পর যদি ওই শিশুর মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয় বা মৃত্যু সংক্রান্ত যদি কোনো কিছু করা হয়, ওই নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত যদি এ সকল কার্যক্রম কোনো ব্যক্তি করেন বা কোনো ব্যক্তি যদি করার চেষ্টা করেন তাহলে তার অপরাধ হবে ধারা 315। ধারা 315। এখানে মোট যে কথা বলা হয়েছে, কোন লোক যদি কোনো শিশুকে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দান করে, এখন সম্মিলিত পারিবারিক ভাবে যদি বিয়েতে আবদ্ধ হওয়ার পর যদি কোনো বাচ্চা হয় সেক্ষেত্রে ফ্যামিলির সদস্যরা কখনোই বলে না, যদি হয়ে যায় বাচ্চা, যদি দেখা যায় যে মেয়ে ছোট আছে অথবা বিয়ে মাত্র হয়েছে, বাচ্চা নেবে না, বাচ্চা আরো পরে নেবে, ঠিক আছে, এরূপ অনেক সময় হয়, অনেক সময় বলে যে এত তাড়াতাড়ি বাচ্চা না ঠিক হয় নাই, সেটা আলাদা বিষয়। কিন্তু তারা বাচ্চা নষ্ট করে না। বাচ্চা নষ্ট করার ক্ষেত্রে কেউ সায় দেয় না বা সম্মতি প্রদান করে না। সম্মতি কখনই প্রদান করবে যখন বাচ্চাটা অবৈধ হবে, বাচ্চাটা কি হবে, অজাত কুজাত সন্তান হবে, বা বাচ্চার যখন পরিচয় পাওয়া যাবে না বা বাচ্চার বাবার যখন পরিচয় পাওয়া যাবে না তখনই ওই বাচ্চাটা কি করা হয়, নষ্ট করা হয়, নষ্ট করার জন্য চেষ্টা করা হয়, বা জন্মের ক্ষেত্রে কি করা হয়, বাধা দেওয়া হয়, বা জন্ম যদি করে জন্মের পর কি করা হয়, মেরে ফেলার জন্য চেষ্টা করা হয় বা মেরে ফেলা হয়। সেক্ষেত্রে যদি এরূপ কোনো কাজ করা হয় যে কাজের ফলে ওই শিশু পেটের ভেতরে মারা যায়, অথবা মারা মানে জন্মের পরে পরে যদি মারা যায় তাহলে তার অপরাধ হবে ধারা 315। ধারা 315। 312 ধারা থেকে 315 ধারা বুঝতে কোনো সমস্যা আছে?
সমস্যা নাই স্যার। ধারা 312-তে নারীর সম্মতি সহকারে গর্ভপাত, ধারা 313-তে নারীর সম্মতি ব্যতীত গর্ভপাত, ধারা 314-তে নারীর মৃত্যু, ধারা 315-তে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দান করা হয় বা এমন কোনো কাজ করা হয়, কাজ করার কারণে শিশু জন্মের পর পরই মারা যায় বা মৃত শিশু জন্মগ্রহণ করে, অথবা জন্মের পর কোনো শিশুকে মেরে ফেলা হয়, সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 15। মানে বাচ্চা পেটের ভিতরে আছে, আপনি এমন কোনো কাজ করছেন বাচ্চা জন্মের পর পরই মারা গেছে, বাচ্চা জন্মের পর পরই মারা গেছে, এমন কোনো কাজের মাধ্যমে যদি কোনো শিশুকে জন্মে বাধা দেওয়া হয়, সুস্থ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়, বা এমন কোনো আপনি কার্য সম্পাদন করছেন যে কার্যের ফলে বাচ্চা জন্মের পর পরই যদি মারা যায়, তাহলে আপনার অপরাধ হবে ধারা 315। ধারা 317, ধারা 317, 317 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি 12 বছরের নিম্নে বয়স্ক কোন শিশুর পিতা অথবা মাতা, পিতা অথবা মাতা, অথবা ওই 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর অভিভাবক অথবা তত্ত্বাবধায়ক, অথবা কোনো ব্যক্তির আন্ডারে বা কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে, বা কি ওই যে আমরা এর আগে শিশু আইনে পড়ছিলাম না, যে একজন শিশুকে কি করা হয়, বিভিন্ন জায়গায় রাখা যেতে পারে, সরকারি হেফাজতে রাখা যেতে পারে, কোনো ব্যক্তির তত্ত্বাবধানে রাখা যেতে পারে, পিতামাতা যদি থাকে পিতামাতার কাছে থাকবে, না থাকলে অন্য কোনো অভিভাবক, না থাকলে আরো আরো যদি কোনো ব্যক্তির কাছে রাখা সম্ভব হয় সেক্ষেত্রে রাখা যেতে পারে। এরূপ কোনো ব্যক্তি, অর্থাৎ যদি 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর যদি তত্ত্বাবধান থাকে বা তার দায়িত্বে যদি 12 বছরের কম বয়স্ক কোনো শিশু থাকে, এরূপ কোনো শিশুকে যদি পরিত্যাগ করে অথবা বর্জন করে, তাহলে তার অপরাধ হবে ধারা 317। ধারা 317, এখানে পরিত্যাগ বলতে বোঝানো হয়েছে পরিত্যাগের ফলে শিশুটির যদি মৃত্যু ঘটে, খুন বা দণ্ডারণ্য নরহত্যার জন্য অপরাধকারী বিচারের ক্ষেত্রে ব্যাপক বিচারের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অভিপ্রেত বলিয়া গণ্য হইবে না। এখানে মোট কথা, কোন শিশুকে যার বয়স 12 বছরের কম সম্পূর্ণভাবে বর্জন করার উদ্দেশ্যে যে পিতা বা মাতা অথবা তত্ত্বাবধায়ক অথবা অন্য কোনো অভিভাবক যদি কোনো স্থান যদি তাকে যদি রেখে যায় অথবা পরিত্যাগ করে যায় বা ফেলে যদি রেখে যায়, তাহলে তার অপরাধ হবে ধারা 317। আমরা মাঝে মাঝে টিভিতে দেখি, খবরে দেখি যে অমুক জায়গায় একটা বাচ্চা পাওয়া গেছে, বাচ্চার বয়স 6 মাস, 3 মাস, 1 মাস, বা 5 বছর, 6 বছর, 7 বছর। এরূপ কোনো বাচ্চাকে যদি কোনো অভিভাবক অথবা কোনো পিতামাতা যদি ফেলে রেখে যায় বা তাকে যদি ত্যাগ করে বা তাকে যদি বর্জন করে, তাহলে তাদের অপরাধ হবে ধারা 317। ধারা 317, অর্থাৎ একটা বিষয় বলি, যেমন আমার দুইটা বাচ্চা আছে, একটার বয়স 9 বছর, একটার 5 বছর। এখন এদের দুইজনকে যদি আমি কোনো জায়গায় ফেলে যদি রেখে আসি, বা এদেরকে যদি আমি বর্জন করি, এদেরকে যদি আমি পরিত্যাগ করি, অথবা এদেরকে কোনো জায়গায় যদি ফেলে যদি রেখে আসা হয়, এই রেখে আসার কারণে আমার অপরাধ হবে ধারা 317। অর্থাৎ ত্যাগ করা বা বর্জন করা বা কোনো জায়গায় ফেলে রেখে আসা, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমার অপরাধ ধারা 317। কারণ আমি ওই 12 বছরের কম বয়স্ক শিশুর আমি পিতা অথবা আমি মাতা অথবা আমি তত্ত্বাবধায়ক অথবা আমি অভিভাবক। অভিভাবক হিসেবে যেহেতু একটা 12 বছরের কম বয়স্ক ছেলে অথবা মেয়ে আমার আন্ডারে আছে বা আমার দায়িত্বে আছে, আমি দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো শিশুকে পরিত্যাগ করি বা বর্জন করি, তাহলে আমার অপরাধ ধারা 317। ধারা 317। তাহলে রাস্তাঘাটে তো বিভিন্ন সময় দেখা যায় বা বিভিন্ন হসপিটালে দেখা যায় যে বাচ্চা রেখে চলে যায়, এক্ষেত্রে ওই পিতামাতার অপরাধ অথবা তত্ত্বাবধায়ক যারা থাকেন অথবা যারা অভিভাবক হিসেবে থাকেন তাদের অপরাধ ধারা 317। ধারা 312, 312-তে বলা হয়েছে নারীর সম্মতি সহ যদি গর্ভপাত ঘটানো হয় সেক্ষেত্রে অপরাধ ধারা 313, নারীর সম্মতি ব্যতীত ধারা 314, যদি নারীর মৃত্যু ঘটে সম্মতি থাকুক অথবা সম্মতি না থাকুক উভয় ক্ষেত্রে অপরাধ ধারা 315, যদি কোন সন্তানকে জন্মদানের ক্ষেত্রে বা ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যদি বাধা দান করা হয় বা এমন কোনো কার্য সম্পাদন করা হয় যে কার্যের ফলে ওই শিশু জন্মের পরেই যদি মারা যায় সেক্ষেত্রে অপরাধ ধারা 315। ধারা 317-তে বলা হয়েছে 12 বছরের কম, কত বছর, 12 বছর,
যদি কখনো এমসিকিউ হয় বা এমসিকিউ যদি আসে যে কত বছর বয়সের শিশুকে বর্জন করলে বা পরিত্যাগ করলে অপরাধ হিসেবে গণ্য হবে, অপরাধ হিসেবে গণ্য হবে, 11 বছর, 14 বছর, 13 বছর বা 16 বছর? তার উত্তর হবে 11 বছর, কারণ 12 বছরের কম, 12 বছরের কম, 12 বছরের কম বলতে বোঝায় 11 বছর, 10 বছর, 9 বছর। আর 12 বছরও যদি দেন সেটাও হবে না, কারণ বলা হয়েছে 12 বছরের কম হতে হবে বা 12 বছরের নিম্নের কোন বয়স্ক শিশু হতে হবে। এরূপ কোন শিশুকে যদি পিতামাতা অথবা অভিভাবক অথবা তত্ত্বাবধায়ক যদি বর্জন করেন বা কোথাও যদি ফেলে রাখেন বা পরিত্যাগ করেন, তাহলে তাদের অপরাধ ধারা 317। ধারা 317, ধারা 318, ধারা 318, মৃতদেহের গুপ্ত ব্যবস্থাপনার সাহায্যে জন্ম গোপনকরণ। জন্ম গোপনকরণ, কোন শিশুর জন্ম গোপন করার উদ্দেশ্যে মৃতাবস্থায় ভূমিষ্ঠ শিশু কিংবা ভূমিষ্ঠ হওয়ার পর মৃত শিশুকে যে ব্যক্তি উক্ত শিশুর মৃতদেহ কবর বা অন্য ব্যবস্থা করিয়া ইচ্ছাকৃত এবং গুপ্তভাবে শিশুর জন্ম গোপন করে বা করিবার চেষ্টা করে, সেই ব্যক্তি অপরাধী হবে, ধারা 318। আমরা অনেক সময় দেখি, আগেই বলছি, ওই 315 ধারার যে অপরাধটার কথা আমি আগে বলছিলাম, যে অজাত কুজাত শিশু, ঠিক আছে? বিভিন্ন সময় কি করা হয়, এগুলা শিশুর ক্ষেত্রে দেখা যায় বা শোনা যায় যে অমুকের বাড়িতে অমুকের মেয়ের কি হয়েছে, বাচ্চা হয়েছে, বিয়ে হয় নাই। সেক্ষেত্রে ওই শিশুর জন্মের ক্ষেত্রে কি করা হয়, বাধা দেওয়া হয়, বা ওই শিশুর জন্মের পরে এমন কোনো কাজ করা হয় যে জন্মের পর পরই শিশু মারা যায়। এরূপ শিশু মারা যাওয়ার পরে সেই শিশুকে যদি মনে করেন যে রাতের অন্ধকারে মনে করেন আমার বাড়ি সিরাজগঞ্জ, ঠিক আছে, মনে করেন আমার প্রতিবেশী কোনো একজন মানুষের বাড়িতে এরূপ কোনো মেয়ে আছে যে গর্ভবতী, যার বিয়ে হয় নাই, বা অন্য কোনো জায়গায় কোনো দুর্ঘটনার কারণে তার পেটে এখন বাচ্চা আছে। এই বাচ্চা গর্ভের সময় হয়ে গেছে। এই বাচ্চাকে সিরাজগঞ্জ থেকে তার আত্মীয়র বাড়ি মনে করেন যে ঢাকা কোনো এক জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেইখানে কি করছে, ওই শিশুর জন্ম হয়েছে। ওই শিশুর কি হয়েছে, জন্ম হয়েছে। ওই শিশুর যখন জন্ম হয়, শিশু মৃত অবস্থায় জন্ম হোক অথবা জন্মের পর শিশু মারা যায়, যেই ক্ষেত্রেই হোক না কেন, শিশুটা অবশ্যই এই 318 ধারার অপরাধের ক্ষেত্রে অবশ্যই শিশুটি মৃত হতে হবে। শিশুটার জন্মের ক্ষেত্রেও মারা যেতে পারে, অথবা জন্মের পর অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরেও শিশুটা মারা যেতে হবে। শিশুটা যদি মারা যায় আর সেই শিশুকে যদি রাতের অন্ধকারে অগোচরে যদি ওই শিশুর ফ্যামিলির কোনো সদস্য যদি কি করে, ওই শিশুর জন্ম গোপন করার জন্য, যে শিশুর জন্ম হয় নাই বা কোনো শিশু ছিল না, মনে করেন যে আমি ঢাকায় নিয়ে গেছি, সে মেয়ের পেটে টিউমার ছিল, আমি টিউমার অপারেশন করাইছি, আমি এই করাইছি সেই করাইছি। এখন মূল উদ্দেশ্য কি, শিশু যে জন্মগ্রহণ করছে ওই মায়ের গর্ভে যে শিশু ছিল, এই জিনিসটা গোপন করবে। কিভাবে করবে, যে আমি ঢাকায় নিয়ে গেলাম, ঢাকায় টেস্ট করাবো, দেখি কি হয়, টিউমার হয়েছে কিনা বা অন্য কিছু হয়েছে কিনা। এখন তো টিউমার হলে মানুষের দেখা যায় অনেক সময় পেট পেট ফোলা থাকে, ঠিক আছে? একজন মা যখন তার গর্ভে যখন বাচ্চা থাকে তখন তার কি পেটটা খোলাই থাকে। এখন সে গর্ভটা লুকানোর জন্য আপনি যদি মেয়েকে নিয়ে যদি বাইরে চলে যান, সেখানে যে যদি ওই গর্ভ থেকে যখন ওর জন্ম হয়, ওই শিশুটি যদি মারা যায় অথবা মৃতই যদি ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সেই শিশুকে যদি আপনি কবরস্থ করেন অথবা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে যদি ওই শিশুর জন্ম যদি আপনি গোপন করেন বা গোপন করার যদি চেষ্টা করেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 318। ধারা 318, এখানে 318 দ্বারা বলা হচ্ছে কোন শিশুর জন্ম গোপন করার জন্য যদি মৃত শিশুর কোনো সৎকার করা হয় বা গোপন করার জন্য কোনো চেষ্টা করা হয় বা গোপন যদি করে ফেলে, তাহলে তার অপরাধ হবে ধারা 318। এখানে গোপন করার উদ্দেশ্য কি, গোপন করার উদ্দেশ্য একটা মান সম্মানের বিষয় থাকে, যে আমার মেয়ের বিয়ে হয় নাই, মেয়ের পেটে বাচ্চা, একটা মান সম্মানের বিষয়। গ্রামের মানুষ চলাফেরা করতে পারবে না, ওঠা বসা করতে পারবে না, মানুষ সিসি করবে। সেই জন্য কি করতে পারে, সর্বোচ্চ জোর গোপন করার জন্য তাকে বাইরে নিয়ে চিকিৎসা দিতে পারে, মানে
ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, হওয়ার যখন সময় হয়, সেই সময় সে বাইরে নিয়ে যেতে পারে, বা তার বাড়িতেই যদি বাচ্চা হয়, বাচ্চাটা কি করতে পারে, সে সবার অগোচরে সে বাচ্চাটাকে কবরস্থ করতে পারে, বা অন্য কোনো ভাবে দাফন করা যায়, বা অন্য কোনো যদি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটাও করতে পারে। এই যদি করার চেষ্টা করে, এই চেষ্টাটা কি জন্য হবে? শিশুর জন্ম গোপন করার জন্য যদি চেষ্টা করা হয়, বা যদি গোপন যদি করে ফেলে, তাহলে অপরাধ হবে ধারা 318। ধারা 318। তাহলে 312 ধারায় বলা হয়েছে কোন নারীর সম্মতি সহকারে যদি গর্ভপাত ঘটানো হয় তাহলে অপরাধ 312, যদি সম্মতি ছাড়া হয় 313। আর যদি সম্মতি হোক, সম্মতি থাক বা সম্মতি না থাক, উভয় ক্ষেত্রে যদি নারী যদি মারা যায় তাহলে অপরাধ হবে ধারা 314। 315-তে বলা হয়েছে কোন শিশুকে ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বাধা দান করা হয়, অথবা এমন কোন কার্য সম্পাদন করা হয় যে কার্যের ফলে ভূমিষ্ঠ হওয়ার পর শিশুটি মারা যায়, অপরাধ হবে ধারা 315। 317-তে বলা হয়েছে কোন পিতামাতা বা কোনো অভিভাবক বা কোনো তত্ত্বাবধায়ক যদি 12 বছরের কম বয়স্ক কোনো শিশুকে যদি ত্যাগ করে অথবা বর্জন করে অথবা কোথাও যদি ফেলিয়ে রেখে যদি চলে যায় তাহলে তাদের অপরাধ ধারা 317। 318-তে বলা হয়েছে কোন সন্তানের জন্ম গোপন করার জন্য যদি চেষ্টা করা হয় বা গোপন করা হয়, এক্ষেত্রে মৃত মৃত কোনো শিশুর ব্যবস্থার মাধ্যমে, কোনো ব্যবস্থাপনার মাধ্যমে। এখন মৃত শিশু সংক্রান্ত ব্যবস্থাপনা কি? এখন মৃত শিশু কবরস্থ করা যেতে পারে যদি মুসলমান হয়, যদি হিন্দু হয় অবশ্যই পুড়ায় ফেলবে, অথবা অন্য কোনো ভাবে যদি কোনো কিছু যদি করা যায়, সৎকার ব্যবস্থা যদি থাকে, বা অন্য কোনো জায়গায় যদি ফেলে রেখে আসতে পারে, ফেলেও রেখে আসতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলে রেখে আসাও সম্ভব। এই ফেলে রেখে আসার মাধ্যমে যদি জন্ম গোপন করে বা গোপন করার চেষ্টা করে তাহলে অপরাধ ধারা 318। ধারা 318। তাহলে 312 ধারা থেকে 318 ধারা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই না? এনামুল ভাই, বোঝা গেছে স্যার, এটি সহজেই আছে মোটামুটি। সহজ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, বিশেষ করে 314 ধারা। ঠিক আছে? যদি গর্ভপাতের ক্ষেত্রে কোনো নারী যদি মৃত্যু ঘটে, কোনো নারীর যদি মৃত্যু ঘটে, সেক্ষেত্রে অপরাধটা কি? সেক্ষেত্রে অপরাধ কি? আর একটা প্রশ্ন আসতে পারে, কোন নারী নিজে নিজে যদি নিজের গর্ভপাত ঘটায় সেক্ষেত্রে অপরাধ কি? 312 ধারায়। সেক্ষেত্রে অপরাধ 312 ধারায়। আর 313 ধারায় বলা হয়েছে নারীর যদি সম্মতি না থাকে সেক্ষেত্রে যদি গর্ভপাত ঘটানো হয়, আর প্রত্যেকটা গর্ভপাতই হবে নারীর জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত। যখনই জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত হবে তাহলে অসৎ কোনো উদ্দেশ্য থাকবে, অথবা অন্য কোনো উদ্দেশ্য থাকবে, বা অন্য কোনো ধ্যান ধারণার ফলে কি করবে, গর্ভপাত ঘটাবে। অসৎ, সেটা অবশ্যই সৎ হবে না। যদি সৎ হয় তাহলে গর্ভপাত ঘটাবে না। গর্ভপাত ঘটানো ভালো মানুষের কোনো কাজই হতে পারে না। যেহেতু জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতীত কোনো নারীর গর্ভপাত ঘটানো হবে, সেখানে অবশ্যই অসৎ কোনো উদ্দেশ্য থাকবে, বা অসৎ কোনো পন্থা বা পরিকল্পনা অবশ্যই থাকবে। ঠিক আছে? তাহলে 312 ধারায় যদি কোনো নারীর গর্ভপাত ঘটানো হয় তাহলে শাস্তি 312। 313 ধারায় নারীর সম্মতি ব্যতীত, 314 ধারায় নারীর মৃত্যু ঘটানো, 315 ধারায় কোন শিশুর জন্ম ঘোষণা করা বা ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে বাধাদান করা, অথবা এমন কোনো কার্য সম্পাদন করা যা ভূমিষ্ঠ হওয়ার পর ওই শিশু মৃত্যুবরণ করে বা মারা যায়, বা শিশুকে মারে ফেলার জন্য চেষ্টা করা, সেক্ষেত্রে অপরাধ হবে ধারা 315। ধারা 317-তে পিতামাতা কর্তৃক বা অভিভাবক কর্তৃক বা তত্ত্বাবধায়ক কর্তৃক শিশুকে 12 বছরের কম বয়স্ক কোনো শিশুকে পরিত্যাগ করা, বর্জন করা বা ফেলে রাখার শাস্তি ধারা 317। 318-তে বলা হয়েছে মৃত কোনো শিশুকে কোনো ব্যবস্থাপনার মাধ্যমে বা কোনো গুপ্ত, এটা কি গুপ্ত ব্যবস্থাপনার মাধ্যমে, মানে কেউ জানতে পারবে না, তো গুপ্ত সংবাদ। আমাদের অনেক পুলিশ সদস্য আছে যারা গুপ্ত সংবাদ সংগ্রহ করেন। ঠিক আছে? এগুলো গুপ্ত সংবাদ, কেউ বুঝতে পারে না, ওই বুঝবে আর ওর কর্তৃপক্ষ বুঝবে। ঠিক আছে? ওই বুঝবে আর ওর কর্তৃপক্ষ বুঝবে। ঠিক সেম আপনার
গুপ্ত ব্যবস্থাপনার মাধ্যমে মৃতদেহে কোনো মৃত শিশুর গুপ্ত ব্যবস্থাপনার মাধ্যমে যদি জন্ম গোপন করা হয়, জন্ম গোপন করা হয় বা গোপন করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে অপরাধ ধারা 318। আর এই জন্মটা কখন গোপন করা হয়? যখন জন্মে ছেলেমেয়ের যখন পরিচয় পাওয়া যায় না, অর্থাৎ পিতামাতার যখন সঠিক পরিচয় পাওয়া যায় না, তখনই এই জন্মটা গোপন করার চেষ্টা করা হয়। জন্মটা তখনই কি করা হয়? গোপন করার চেষ্টা করা হয়। আর এই জন্ম গোপন করার ক্ষেত্রে কিভাবে করা হয়? শিশুটি যখন তাহলে অবশ্যই তাকে সৎকারের ব্যবস্থা করতে, সৎকারটা কিভাবে? যদি মুসলিম হয় তাহলে কি করতে হবে? তাকে কবরস্থ করতে হবে। আর হিন্দু যদি হয় তাহলে তাকে পুড়ায় ফেলতে হবে। অথবা অন্য কোনো ভাবে যদি তাকে কি করা যায়, অন্য কোনো ব্যবস্থাপনার মাধ্যমে যদি তার জন্ম গোপন করা যায়, তাহলে সেক্ষেত্রেও গোপন করা যেতে পারে, ধারা 318। আগামীকালকে ক্লাস হবে ধারা 319 থেকে। পরবর্তী ধারা যতটুকু ইনশাল্লাহ যাওয়া যায় ততটুকু যাওয়ার চেষ্টা করবো। তাহলে আজকের মতো ক্লাস ইনশাল্লাহ এখানে শেষ। 317 থেকে 318 ধারা পর্যন্ত কোনো ধারায় কোনো প্রশ্ন আছে বা বোঝার কোনো ঝামেলা আছে? স্যার ঝামেলা নাই। আগামীকালকে চ্যাপ্টার খুবই সুন্দর, আঘাত, গুরুতর আঘাত সংক্রান্ত আলোচনা। এক ক্লাসে মোটামুটি ওই চ্যাপ্টার শেষ করে ফেলবো আগামীকালকের ক্লাস। তাহলে আজকে এখানে